সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা চালানোর 7 বছর পূর্তিতে বিক্ষোভ করেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গা। আল জাজিরা জানিয়েছে, কক্সবাজারের উদ্বাস্তু শিবিরগুলোতে গণহত্যার প্রতিবাদ ও দেশে প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে লাখ লাখ রোহিঙ্গা। বিক্ষোভকারীদের অনেকের হাতে রোহিঙ্গা গণহত্যার স্মরণে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকের প্ল্যাকার্ডে লেখা ছিল দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান। কারো হাতে লেখা ছিল আমরা রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। হাফিজুর রহমান নামে একজন রোহিঙ্গা শরণার্থী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যথেষ্ট হয়েছে, রোহিঙ্গাদের উপর সহিংস আচরণ এবার বন্ধ হওয়া উচিত। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন ও গণহত্যা থেকে বাঁচতে 7.5 লাখ রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলার বিচার কাজ চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে আরও অনেক রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে এসেছে। বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাত চলছে। এদিকে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশে থাকার কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানেও দেশটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোহিঙ্গা গণহত্যার 7 বছর পূর্তি উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। রোহিঙ্গা গণহত্যা স্মরণ শিরোনামের বিবৃতিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ব্লিংকেন বলেন, মিয়ানমারে চলমান মানবিক সংকট ও মানবাধিকার লঙ্ঘন দেশটির অনেক জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে রোহিঙ্গাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের পাশে আছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্যদের এবং মিয়ানমার, বাংলাদেশ ও অঞ্চলটিতে সংকটে ক্ষতিগ্রস্তদের জীবন রক্ষাকারী সহায়তা প্রদানেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, রবিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। তিনি আরও জানান, এবারই প্রথমবারের মতো লেবাননের বিকা অঞ্চল থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ড্রোন ছুড়েছে হিজবুল্লাহ। নাসরাল্লাহ বলেন, রবিবার শুধুমাত্র সামরিক ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর অথবা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভবনে হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের ছিল না। এছাড়া আজকের হামলায় কোনো নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি, তবে ভবিষ্যতে প্রয়োজন এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। হাসান নাসরাল্লাহ জানিয়েছে, তাদের সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও হাসান নাসরাল্লাহ বলেছেন, যদি আজকের হামলার মাধ্যমে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আবারও হামলা চালানো হবে। এখন তারা যাচাই বাছাই করছেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ফলাফল সন্তোষজনক হয়, তাহলে ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ এখানেই সমাপ্ত হিসেবে বিবেচনা করা হবে, আর সন্তোষজনক না হলেও আবারও হামলা হবে। রবিবার মধ্যরাতের পর ইসরায়েলে 320টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। তাদের এই হামলা ঠেকাতে লেবাননের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাতে শুরু করে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর হামলা ঠেকিয়ে দিয়েছে। এদিকে হিজবুল্লাহর হামলাকে ইসরায়েলের মুখে চপেটাঘাত হিসেবে অভিহিত করেছে হামাস। এছাড়া হামলাকে শক্তিশালী এবং সঠিক হিসেবেও উল্লেখ করেছে তারা। এক বিবৃতিতে হামাস বলেছে, এই শক্তিশালী ও সঠিক হামলাকে আমরা স্বাগত জানাচ্ছি, যা ইহুদিবাদীদের ভূখণ্ডের গভীরে আঘাত এনেছে। এটি ইসরায়েলি সরকারের মুখে একটি চপেটাঘাত। রবিবার সকালে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় একটি যুদ্ধের সূচনা কিনা সেই প্রশ্ন উঠেছে। এদিন ইসরায়েলে 300টির বেশি রকেট ছুটছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তাদের 100টি যুদ্ধবিমান লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলার পর গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করা হয়েছিল, সেটি শুরু হয়ে গেছে কিনা এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি উভয় পক্ষই বলছে তারা নতুন করে আরেকটি যুদ্ধ চায় না। বিবিসি বলছে, ইসরায়েলের 100 যুদ্ধবিমান পাঠানোর খবর যদি সত্যি হয়, তাহলে সেটি হবে 2006 সালের পর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ। রবিবার ভোর 4:30টার পর থেকে ইসরায়েল এই আক্রমণ চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, রবিবার ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
দেশটির এত গভীরে আগে কখনো হামলা চালায়নি তারা, যে কারণে মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা শুরু হয়েছে। হিজবুল্লাহ বলছে রবিবারের হামলা ছিল প্রথম দফা, এমন হামলা আরও হতে পারে। ইসরায়েলি বাহিনীও বলেছে তারা একই সাথে দুটি ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত। যদিও বিশ্লেষকরা বলছেন গাজার যুদ্ধে গত 10 মাসেও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। সেক্ষেত্রে হিজবুল্লাহ হবে ইসরায়েলের জন্য আরও কঠিন প্রতিপক্ষ। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর হাতে 1.5 লাখের বেশি রকেট মজুদ রয়েছে, যেগুলো ইসরায়েলের বিভিন্ন প্রান্তের টার্গেটে আঘাত হানতে প্রস্তুত। এছাড়া হিজবুল্লাহর যোদ্ধারাও অনেক বেশি প্রশিক্ষিত। তাদের অনেকের সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে, যে কারণে গাজায় ক্ষয়ক্ষতি আমলে নিলে ইসরায়েল আরেকটি যুদ্ধ চালাতে সক্ষম কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের 700 সেনা নিহত হয়েছে। রবিবার 700তম সেনা হিসেবে 20 বছর বয়সী অমিত তাদিকোভের নাম ঘোষণা করে ইসরায়েল। তবে বিভিন্ন গণমাধ্যম ও পর্যবেক্ষকরা বলছেন প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি। অমিত তাদিকোভ গাজার দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত হন। তিনি ইসরায়েলি বাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের 101তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। একই দিন এই অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আরেক সেনা গুরুতর আহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেতসের তথ্য অনুযায়ী শুক্রবার আলাদা দুটি ঘটনায় 4 সেনা নিহত হন। তারা গাজা সিটির জেইতুনে বোমা বিস্ফোরণে প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 4350 সেনা আহত হয়েছে, যার মধ্যে 2229 জন স্থলযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরাবি 21 এক প্রতিবেদনে জানিয়েছে নিহত সেনাদের প্রকৃত সংখ্যা আড়াল করছে ইসরায়েল। নিহতদের সংখ্যা আরও বেশি বলে ধারণা অনেকের। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে হামাস প্রতিদিনই ইসরায়েলি সেনাদের আহত ও নিহত হওয়ার তথ্য জানাচ্ছে, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলো চেপে যাচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস যেভাবে প্রতিদিন সেনাদের ওপর হামলার ভিডিও প্রকাশ করছে, এসব হামলায় হতাহতের সংখ্যা যোগ করলে কয়েক হাজার ছাড়িয়ে যাওয়ার কথা। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 40,405 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 93,468 জন। ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে করে সেখানকার মানুষ পড়েছেন মানবিক বিপর্যয়ে। আগামী অক্টোবরে কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট CHG বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান। ওই বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। আগামী 15 থেকে 16 অক্টোবর পাকিস্তান এই বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। এই বৈঠক ধারাবাহিকভাবে সব দেশে হয়। এটি রাষ্ট্রপ্রধান কাউন্সিলের পর ইউরেশিয়ান গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। মোদী রাষ্ট্রপ্রধানদের মাঝে নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন। নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্য নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ও পরিস্থিতির দিকে তাকালে আঁচ করা যাচ্ছে মোদীর ইসলামাবাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ অবস্থায় তিনি এ কর্মসূচিতে ভারতের প্রতিনিধিত্ব করতে কোনো মন্ত্রীকে পাঠান কিনা সেটাই দেখার বিষয়। জানা গেছে বৈঠকে অংশ নিতে মোদীকে পাঠানো পাকিস্তানের আমন্ত্রণ নিয়ে ভারত সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। গত এক দশক ধরেই পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো অবস্থায় নেই। 2019 সালে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ধ্বংস হয় ভারতের দুটি যুদ্ধ বিমান, ধরা পড়েন একজন পাইলট। এছাড়াও কাশ্মীর সহ বিভিন্ন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তান সফরকারী সর্বশেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তিনি 2015 সালে পাকিস্তান সফর করেছিলেন। বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতির সম্ভাবনা কম, কারণ পাকিস্তান চায় ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুক। অন্যদিকে ভারত সরকার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতেই রাজি নয়। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন 115 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। রাশিয়ার কুরস্কে ইউক্রেন আক্রমণ শুরু করার 2 সপ্তাহের মাথায় এই বন্দী বিনিময় হলো। গত 6 অগস্ট রাশিয়ার কুরস্কে আক্রমণ শুরু করে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে কোনো বিদেশি শক্তির এটি সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বন্দী বিনিময়ের মাধ্যমে রাশিয়ার 115 সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের কুরস্ক অঞ্চল থেকে আটক করেছিল ইউক্রেন বাহিনী। মুক্তি পাওয়া এই সেনাদের সবাই এখন বেলারুশে আছেন। রাশিয়ায় ফেরার পর তাদের প্রথমে চিকিৎসা দেওয়া হবে এবং পরে পুনর্বাসন করা হবে।
এই বন্দি বিনিময়ের ব্যবস্থা করার জন্য আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়টার্স জানিয়েছে, মুক্তি পাওয়া ইউক্রেন বন্দীদের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা ইউক্রেনের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের আরও 115 জন যোদ্ধা আজ দেশে ফিরেছে। এরা ন্যাশনাল গার্ড, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, স্টেট বর্ডার গার্ড সার্ভিসের সৈন্য। ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস জানান, যারা ফিরে এসেছেন তাদের মধ্যে 82 জন 2022 সালে মারিউপোল বন্দরের দখল ধরে রাখার জন্য লড়াই করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবন্দী বিনিময়ে ব্যবস্থা করার কথা নিশ্চিত করে জানিয়েছে, তারা মধ্যস্থতা প্রচেষ্টা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে বিনিময় করা যুদ্ধবন্দীর সংখ্যা এখন 1788-তে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে এই নিয়ে আরব আমিরাতের মধ্যস্থতায় সপ্তমবারের মতো লড়াইরত দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হলো। সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র হলেও রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। এতে পশ্চিমা অনেক কর্মকর্তাই হতাশ হয়েছেন বলে জানাচ্ছে রয়টার্স। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।